সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সাদা কালো মাল্টিমিডিয়া চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। দর্শক, সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। দর্শক, আজকের আলোচনার বিষয় হলো নির্বাচন ভাবনা। এই নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা এবং ৮০ দশক থেকে যিনি রাজপথে আন্দোলন করে আসছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, ছাত্র ঐক্যের জয়েন্ট কনভেনর এবং প্রখ্যাত ছাত্রনেতা, বর্তমান রাজনীতির এক আইডল বলা যায়, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের বাংলাদেশ সেক্টর বা সেক্টরের প্রেসিডেন্ট, আমার অত্যন্ত প্রিয় নেতা এম রাজু। আজকে ওনার কাছ থেকে আমরা আগামী আসন্ন সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন ভাবনা আমরা জানবো। তিনি যেহেতু আমাদের চট্টগ্রামের চন্দনেশের 13 আসনের চন্দনেশ 14 না সরি হ্যাঁ তিনি যেহেতু চন্দনেশ চট্টগ্রাম 14 আসনের একজন আগামী নির্বাচন করার মনের যে চিন্তাধারা করে এগিয়ে যাচ্ছেন, তিনি সম্ভাব্য প্রার্থী এবং তার যে নির্বাচন ভাবনা, তার রাজনৈতিক জীবনের কথা, দীর্ঘ 40 বছর যিনি রাজনীতি করেছেন, তার যে আজকে অনেক কথা শুনবো। দর্শক, এর আগে আমি ওনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে কথা বলছি। তিনি ৮০ দশকের ছাত্র রাজনীতির যখন চট্টগ্রাম তথা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন, তিনি যখন রাজপথে ছিলেন, আমি তার সাথে ছিলাম। এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্বে আমি ছাত্র দলের নেতৃত্বে কাজ করেছি। তিনি বাংলাদেশ ছাত্র দলের চট্টগ্রামের আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে তিনি কিন্তু কেন্দ্রীয় দায়িত্ব নিয়ে তিনি ঢাকায় চলে গেছিলেন। সেই এরশাদ বিরোধী আন্দোলন হতে শুরু করে তার সাথে আমি দীর্ঘ বছর কাজ করেছি। আমি ওনার অধীনে বাংলাদেশ ছাত্র দলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ছিলাম। সেই ক্ষেত্রে তিনি আমার রাজনৈতিক গুরু এবং তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আজকের প্রেক্ষাপটে আমি সংবাদপত্রের একজন কর্মী হিসেবে, টেলিভিশনের উপস্থাপক হিসেবে ওনাকে আমার স্টোরিতে আজকে মানে আলোচনায় উপস্থিত করতে পারে আমি অত্যন্ত গর্বিত এবং খুবই নিজেকে এবং আমি সময় উপযোগী একজন আলোচক হিসেবে উপস্থিত করতে পেরে আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আমরা চলে যাই সরাসরি আমার নেতা এবং বাংলাদেশের প্রখ্যাত ছাত্র নেতা এবং যিনি জিয়া রহমানের আদর্শে এবং খালেদা জিয়ার নির্দেশে এবং তারেক জিয়ার রাজনীতির প্রতি আনুগত্য স্বীকার করে তিনি দীর্ঘ বছর কাজ করে যাচ্ছেন, আগামীতেও করে যাবেন। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, জেল, কারাগার, ওনার জীবনে অনেক কিছু এসেছেন। সবচেয়ে বড় কথা হলো তিনি বিগত সরকারের সময় আমাদের বর্তমান মাননীয় উপদেষ্টার পক্ষে হয়ে তিনি একটি আদালতে মামলা করেছেন ডক্টর ইউনূসের পক্ষে এবং আমেরিকার অ্যাম্বাসেডার চীনের যে ওনার পক্ষেও তিনি পিটার হাউসের পক্ষেও তিনি কিন্তু একটি মামলা করেছেন। উনি একজন সাহসী ছাত্র নেতা ছিলেন এবং সাহসী রাজনীতিবিদ এবং সৎ নির্ভীক একজন মহাপুরুষ বলা যায়। তার কাছে আমি সরাসরি চলে যাচ্ছি। আমার স্টুডিওতে এসেছেন যে আমি রাজু ভাইয়ের কাছে। রাজু ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে স্বাগত। আমি আপনার এই যে উপস্থিতি এবং আপনার রাজনৈতিক ভাবনা কি, আপনার পরিচয় দিয়ে আপনার রাজনৈতিক আদর্শের কথা বলে আপনি আলোচনা করার জন্য আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি আসলে যে কথাটা শুরু করতে চাই সেটা হলো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কর্মসূচি খাল খনন, এই কর্মসূচিতে আমি অংশগ্রহণ করি। যখন আমি গাছবাড়িয়া সরকারি নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ক্লাস 8-এর ছাত্র, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উৎপাদনমুখী যে কর্মসূচি ছিল তার অন্যতম প্রধান ছিল খাল খনন কর্মসূচি। সেই কর্মসূচি চন্দনেশের মাটিতে তার সাথে আমি খাল খননে অংশগ্রহণ করি এবং সেদিন তার সাথে আমার হাতে হাত রেখে যে আমি তার উপরে যে তার আদর্শ কর্মসূচির উপরে ভিত্তি করে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাধারণ সাথী এবং কর্মী হিসাবে যোগদান করি। সেই থেকে পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহসিন কলেজ শাখার আহ্বায়ক হিসাবে কাজ করি এবং কাজ করতে গিয়ে এক পর্যায়ে সেই স্বৈরাচার সামরিক জান্তা হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্মসূচি ঘোষণা করেছিলেন 1987 সালে সচিবালয় ঘেরাও। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে আমি 27 নম্বর ধানমন্ডির যে অফিস থেকে
রওনা দিয়ে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে যাচ্ছিলাম, তৎমধ্যে আমাকে বিডিআর এবং পুলিশ একসাথে গ্রেপ্তার করার পর দীর্ঘ 3 মাস 18 দিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম। আমার এখানে একটি কথা না বললে হয় না, তৎকালীন আমাদের চট্টগ্রামের দক্ষিণ জেলার সেক্রেটারি জেনারেল কেএম ফেরদৌস সাহেব, তিনি আমাকে জামিনের গার্ডিয়ান হিসাবে ভূমিকা পালন করেন তৎকালীন। যাই হোক, পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হিসাবে চট্টগ্রাম মহানগরীতে আমি দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি এরশাদ বিরোধী আন্দোলনে। সেখানে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে আমি ছিলাম এবং এরশাদের পতন না হওয়া পর্যন্ত আমরা বলেছিলাম যে আমরা আমাদের মায়ের বুকে ফিরে যাব না। আমরা সেই ওয়াদা পুঙ্খানে রক্ষা করেছি, পালন করেছি। পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একজন সদস্য হিসেবে মিলন আলম কমিটি, পরবর্তীতে শহীদুদ্দিন চৌধুরী আইনি এবং সোহেল, তার পরবর্তীতে পিন্টু লালটু কমিটি পর্যন্ত আমি চারবার দায়িত্ব পালন করেছি। সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি। এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বিধাবিভক্ত অংশের সাধারণ সম্পাদক হিসেবে, যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করেছি এবং দেশে গণতন্ত্র, আইনের সুশাসন, ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে ত্বরান্বিত করবার জন্য কখনো জীবন বাজি রেখে কাজ করেছি। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই বাংলাদেশের মানচিত্রের স্বপ্নদতা, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের যে স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। তার আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে হুসাইন মোহাম্মদ এরশাদের পতন হয়েছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। পরবর্তীতে এই গণতন্ত্রের যে ধারা, উপধারা পূর্ণাঙ্গভাবে যে প্রতিষ্ঠার পথটি কখনো আপনার সংকুচিত হয়। শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গত 16-17 বছরে আমি 5 বার গ্রেপ্তার হই এবং আমার বিরুদ্ধে 57টি মামলা দেওয়া হয়। কারাগারে মাসের পর মাস, বছরের পর বছর আমার জীবন থেকে সেই সোনালি দিনগুলো চলে যায়। এভাবে রাজনীতির প্রেক্ষাপটে জীবনকে বাজে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে 111-এর কথা যদি বলতে যাই, 111-এর সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমরা যে কয়জন কাজ করেছি, গুটি কয়েকজন ছাত্র নেতা, বিএনপি নেতা আমরা কাজ করেছি। কাজ করার সময় আমরা যে আমাদেরকে অনেক কিছু কৌশলগত, আমাদেরকে অনেক কিছু মেনটেন করে নেত্রীর সাথে আমরা কাজ করেই আমরা যাচ্ছিলাম। 111-এর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার ক্যান্টনমেন্টের ভাষায় অনেকটা অবরুদ্ধ করা হয়। স্বৈরাচারের জান্তা জেনারেল মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে জরুরি আইন জারি করে আমাদের গণতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম, গণতান্ত্রিক যে ধারা উপধারাগুলোকে স্তব্ধ করে দিয়েছিলেন। তখন আমি একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে গোপনে যোগাযোগ করে, কখনো চট্টগ্রাম, কখনো খুলনায়, কখনো কক্সবাজার, কখনো ঢাকায় এই তৃণমূলের নেতাকর্মীদের সাথে তার সাথে কথা বলা দিয়ে দলের যে সাংগঠনিক ভিত্তি, দলের যে তৃণমূলের নেতাকর্মীদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ রাখবার জন্য কাজ করেছি। যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় ক্যান্টনমেন্টের বাসা থেকে, সেদিন রাত্র আমাকে 3টা বাজে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে রাজু, তোমাকে যাই বলেছি তা করবা। তিনি সেদিন আমাকে বলেছিলেন যে মনে হয় ওরা বাসা ঘেরাও করেছে, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব মনে হয় সকালবেলা নিয়ে যাবে। তার সাথে আমার সেদিনই সর্বশেষ কথা হয়। সেই কথা, সেই কর্মসূচি, তার দেওয়া কর্মসূচিগুলো অত্যন্ত কঠিন ছিল, কঠিন থেকে কঠিন। সারা দেশে লিফলেট বিতরণ করা, লিফলেট পৌঁছে দেওয়া, যানবাহন লিফলেট পৌঁছে দেওয়া তৎকালীন সময় অত্যন্ত কঠিন ছিল। এবং সে কঠিন সময়ে আমার সাথে একজন মানুষ ছিলেন সাথে, তার নাম হলো একরাম, বাড়ি হলো রাউজান। তো এই একরামের সাথে আমার সাথে ইন্ট্রোডিউস করে দেন 111-এর পরে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে একদিন পিজি হাসপাতালে ডেকে বললেন
দেশের যেই পরিস্থিতি, আমাদের জন্য কিছু করো আর না করো, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে ঢাকা প্রেস ক্লাবে এটা প্রোগ্রাম করা যায় কিনা দেখো, অথবা ঢাকার আশেপাশে যে কোনো জায়গায়। তো আমরা দীর্ঘ 6 মাস ধরে চেষ্টা করেছি। ডাকসুর জিএস, খায়রুল কবির খোকন, শিরিন সুলতানা, রেহান আক্তার রানু সহ অসংখ্য, ফেরদৌস আহমেদ খোকন, কামাল উদ্দিন, এই সমস্ত নেতাদেরকে নিয়ে আমরা বারংবার বৈঠক করেছি, বারংবার চেষ্টা করেছি। তখনকার সময়ে এই মিছিল এবং মিটিং করা খুব কঠিন ছিল, কারণ জেনারেল ফখরুদ্দিন মাইনুদ্দিনের সরকার ছিল সামরিক জান্তা, যে আইনে জারি করার মধ্য দিয়ে দেশ পরিচালনা করতেন তারা। পরবর্তীতে আবার উনি পিজি হাসপাতালে আসলেন কাশিমপুর কারাগারে, এসে আমাকে ডেকে নিয়ে গেলেন। তখন ওনার সহধর্মিণী ছিলেন, আমাকে ডেকে বলল যে তুমি চট্টগ্রামে চলে যাও, চট্টগ্রামে গিয়ে অন্ততপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ সকল জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দাবি করে মিছিল এবং মানববন্ধনের অ্যারেঞ্জমেন্ট করো। আমি তার নির্দেশে, তার সাথে কথা বলে সেটা আমি এই চট্টগ্রাম প্রেস ক্লাবে চত্বরে 111-এর সময় আমি সেদিন ফ্ল্যাগ কার্ড নিয়ে, ব্যানার নিয়ে আমরা শত শত ছাত্র, যুবক, বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে আমরা সেদিন মানববন্ধন করি, এবং সেই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দাবি করে আমরা বাংলাদেশে সর্বপ্রথম জরুরি আইন ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করি, মানববন্ধন করি। এখানেই শেষ নয়। পরবর্তীতে আমাকে যখন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব করলেন, আবার প্রেসিডেন্ট ছিলেন আবু তাহের, আহ্বায়ক ছিলেন আবু তাহের চৌধুরী, এই কমিটি অনুমোদন করেছিলেন মরহুম আহমদ খলিল খান। পরবর্তীতে আমি চন্দনাইশ উপজেলা বিএনপির সেক্রেটারির দায়িত্ব পালন করি, তখনও আমার প্রেসিডেন্ট ছিলেন আবু তাহের চৌধুরী। এই কমিটি অনুমোদন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে মরহুম খন্দকার দেলোয়ার হোসেন। তিনি আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অন্যতম প্রতীক, তিনি আমাদের পার্টির মহাসচিব ছিলেন, তাকেও আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই মানুষটি সহ কয়েকজন বিএনপি নেতা, ছাত্র নেতা, যুবদল, ছাত্রদল নেতা না হলে তৎকালীন বাংলাদেশে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের যে প্রতীক ধানের শীষ তখন মানে নিয়ে যাবে সাইফুর রহমান, তারপরে মেজর হাফিজের নেতৃত্বে আলাদা একটি দল গঠন করার চেষ্টা করা হলো, এবং গঠন করেছেন, আমাদের প্রতীক বরাদ্দ দিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সেই যে উদ্যান থেকে সরিয়ে নেবে, আরো কত ধরনের ফেসিস্ট আমাদের উপর, নেতা কর্মীদের উপর মানে প্রতিনিয়ত জুলুম অত্যাচার শেখ হাসিনা চালাইয়েছেন, শেখ হাসিনা সরকার চালাইয়েছেন। আমরা ঘরে বাইরে আমরা কখনো নিজে উন্মুক্ত চলাফেরা করা বা বাসায় থাকা বা নিজের ব্যবসা বাণিজ্য বউ বাচ্চাদেরকে নিয়ে কখনো আমরা গত 16-17 বছরে থাকতে পারি নাই। আমি একটু ভিন্ন পথে যাই, যেহেতু আমাদের এই মুহূর্তের জন্য যে আপনি সুন্দর কথা বলেছেন, যেহেতু দীর্ঘ বিগত সময়ের যে আন্দোলন সংগ্রাম কিভাবে আপনারা চাপের মুখে ছিলেন, তারপর সাহসিকতার সাথে আপনি এগিয়ে গেছেন। আমি যদি বলি যে আপনি যে চন্দনাইশের কথা বলেছেন, চন্দনাইশের এই আপনার জন্ম, চন্দনাইশের আপনি একজন সন্তান, এই আপনার দৃষ্টিতে চন্দনাইশের এখনকার রাজনীতি, তখনকার রাজনীতি এবং আগামীতে আপনি চন্দনাইশকে কিভাবে দেখেন? বিগত যে আপনি 111-এর সরকার বলেছেন, 111-এর সরকারের আগে কিন্তু কর্নেল অলি সাহেব বিএনপি থেকে আলাদা হয়ে তিনি কিন্তু একটি এলডিপি প্রতিষ্ঠা করেছিলেন, এবং 111 সরকারের ওনার কিন্তু ভূমিকা ছিল। এবং আপনার দৃষ্টিতে উনি বিএনপির কি ধরনের ক্ষতি করেছিলেন, এবং আজকে যে আপনাদের নেতা বা আমাদের বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, তারেক জিয়াকে গাইল করার জন্য, তারেক জিয়াকে মানে সরিয়ে দেওয়ার জন্য, খালেদা জিয়াকে সরিয়ে দেওয়ার জন্য যে বিভিন্নভাবে কথা আসছে, তখন প্রকাশ্য উনি অসংখ্য জনসভা করেছিলেন যে কর্নেল অলি সাহেব, এবং কর্নেল অলি সাহেব যে আগামীতে আবারও বিএনপির ছত্রছায়ায় ক্ষমতায় যাবে বা নির্বাচিত হবে, এই ধরনের একটা পরিকল্পনা আছে। সে বিষয়ে আপনি যদি আদি বৃত্তান্ত যদি তুলে ধরেন। ধরুন, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আসলে স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ছিলেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, তিনি বীর মুক্তিযোদ্ধা, তাকে আমি সম্মান রেখে বলতে চাই। তিনি আসলে এই 111-কে অনেকটা ডেকে নিয়ে আসার মতো। তিনি সেদিন বিভিন্ন সভা সমাবেশে বলেছিলেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে টুইটে কার করে বলতেন যে আমি তেকে বলেছিলাম
মানে চিটাগাংয়ের ভাষা দিয়ে তিনি বলছেন তেই তুই কার বলে উনি সম্বোধন করতেন যে তাকে আমি বলেছিলাম, সে আমার কথা শুনে নাই। মা ভালো হলে ছেলে ভালো হইতো। তিনি বলেছিলেন সুতা ধরে টান দিলে বিএনপি খান হয়ে যাবে। তিনি বলেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম তিনি প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে দাবি করেন। সেই দল থেকে তিনি প্রায় 40 থেকে 50 জন মন্ত্রী এমপিকে নিয়ে আলাদা দল গঠন করেছিলেন। গঠন করে তিনি সারা দেশে বিভিন্ন মিটিং মিছিলে তিনি বারংবার বলতেন যে সামরিক জান্তা সরকার জেনারেল ফখরুদ্দিন সরকারকে বলতেন এই জোট সরকারের মন্ত্রী এমপিদের গ্রেপ্তার করে ফায়ার স্কোয়াডে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সীমান্তগুলোতে রেড অ্যালার্ট জারি করার জন্য তিনি আহ্বান করেছেন। তিনি বলেছেন খালেদা জিয়া দুর্নীতিবাজ, তার পরিবার পরিজন, তার জোট সরকার দুর্নীতিবাজ, তাদের বিচার করতে হবে। বিচার করার জন্য তিনি চিৎকার করে আহ্বান করেছেন। তা আজকে এবং সেই গাছবাড়িয়া কলেজের মাঠে তিনি বললেন যে আজ থেকে বিএনপি এখানে কবর রচনা করা হলো। পরের দিন আমি আমার এলাকায় গিয়ে আমি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে, বিশেষ করে তিনি বলেছিলেন খালেদা জিয়া তুমি দেখে যাও, এটা একটা জনসভার মধ্যে বলেছিলেন। তিনি সেটা বলেছিলেন যে খালেদা জিয়া তুমি দেখে যাও এই রাজবাড়ী কলেজের মাঠে জনগণ কি চাই, কি বলে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে আরো মানে বেশ্রী কথাবার্তা তিনি বলেছেন। এগুলো আমার কাছে পত্রপত্রিকা, জাতীয় পত্রপত্রিকা কাটিং সহ এগুলো আছেন। তিনি সেদিন বলেছিলেন চিৎকার করে যে আজ থেকে চন্দনেশের মাটিতে বিএনপি কবর রচনা করা হলো। আমি জানার পরে পরের দিনেই আমি চন্দনেশের মাটিতে গিয়ে মরহুম কমিশনার আব্দুল হালিম, মরহুম কমিশনার জসিমউদ্দিন সবুজকে নিয়ে গাছবাড়িয়া কলেজ গেট থেকে হানহাট মহাসড়কে আমি তার জবাব দিয়েছিলাম, প্রতিবাদ করেছিলাম, মিছিল করে বলেছিলাম যে চন্দনেশ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ঘাঁটি। সেদিন বলেছিলাম যে খালেদা জিয়ার ঘাঁটি চন্দনেশের মাটি, সেদিন বলেছিলাম শহীদ জিয়ার ঘাঁটি সাতকানিয়ার মাটি। এই স্লোগান দিয়ে সেদিন জবাব দিয়েছিলাম। এখানেই শেষ নয়, তিনি বিচৌধুরীকে নিয়ে তিনি সেদিন আওয়ামী লীগের যে জলিল সাহেব বলেছিলেন ট্রাম্প কার্ড, ফাইনাল কার্ড, এই যে মুক্তাঙ্গনের যেই সেখানে গণতন্ত্র মঞ্চ করে সেদিন বিএনপির 2.5 বছরের মাথায় ক্ষমতা থাকাকালীন 2.5 বছরের মাথায় তিনি ঘোষণা দিয়েছিলেন জলিল সাহেব যে ফাইনাল কাট মুক্তাঙ্গনে বিএনপির সাবেক মন্ত্রী এমপিরা এসে পদত্যাগ করবেন। এই বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে তিনি লিপ্ত ছিলেন। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। সেদিন আমি মুক্তাঙ্গনের মঞ্চে সকাল সেই 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমি সেখানে মঞ্চ দখল করে আমি সেদিন সেই ষড়যন্ত্রের জবাব দিয়েছিলাম। আমার বন্ধু সাইফুল আলম, নীরব, জাহাঙ্গীরা সেদিন বাড়িদারা এই বিচৌধুরীকে সেখানে এই অগণতান্ত্রিক প্রক্রিয়াকে উৎসাহিত করবার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে তাকে সেদিন সেখানে তারা প্রতিহত এবং বাধাগ্রস্ত করেছিলেন। এটা কিন্তু পরিষ্কার কথা। আমরা কেন এগুলো করলাম? আমরা দেখতে পাচ্ছি যে একটা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, এটি গণতন্ত্রায়ন, দেশে আইনের সুশাসন, ভোটাধিকার প্রতিষ্ঠার যে দল, গণতন্ত্র প্রতিষ্ঠার যে দল, আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ সংগ্রামের যে একটি প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দলকে তারা ষড়যন্ত্র করে সেদিন ক্ষমতাচ্যুত করার জন্য চেষ্টা করেছে। আমি যদি বলি আপনাকে, এই যে আপনি জানেন যে কর্নেল অলি সাহেব যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে থেকে তিনি যুদ্ধ করেছেন এবং পরবর্তী তিনি মিলিটারি সেক্রেটারি ছিলেন প্রেসিডেন্টের, এর পরবর্তী তিনি মন্ত্রী হয়েছেন বা চন্দনেশের মাটি থেকে তিনি অসংখ্যবার এমপি হয়েছেন। কিন্তু তার এত অবদান থাকার পরেও, বিএনপি থেকে এত কিছু পাওয়ার পরেও তিনি কেন বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিলেন এবং আজকে তার ভূমিকাটা কি? এবং আপনার দীর্ঘ 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় আগামীতে চন্দনেশে এবং তাকে বিএনপি সাপোর্ট করার প্রয়োজন আছে কিনা এবং বিএনপি ধ্বংসের সাথে যিনি জড়িত ছিলেন সেটা যদি আপনি ক্লিয়ারলি একটু দর্শকদের সাথে দেখুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যারিস্টার মাহবুব কবির চৌধুরীকে সেখানে এমপি মনোনয়ন দিয়েছিলেন। সর্বপ্রথম তিনি এমপি হলেন। পরবর্তীতে কর্নেল অলি সাহেব
মানে জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াউর রহমান সাহেবের সেদিন তত্ত্বাবধানে সেদিন তিনি উপনির্বাচনে ব্যারিস্টার মাহবুব কবির চৌধুরীকে ব্রাজিলের রাষ্ট্রদূত করে তিনি উপনির্বাচনে আসলেন। উপনির্বাচনের সেই গল্পটা নাই বললাম। পরবর্তীতে তিনি এই দেশের প্রতিমন্ত্রী হলেন, ক্যাবিনেট মিনিস্টার হলেন, আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। এই দল গঠনে অথবা এই জিয়া পরিবারের সাথে যে তার ভূমিকা, এটা আসলে সত্য কথা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু পরিশেষে তিনি যেটা করেছেন, আমার নেতা তারেক রহমানের যে আজকে কোমর ভেঙে দেওয়া, এই যে 111 সৃষ্টি, এই যে জেনারেল ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের যে আগমন, এই সমস্ত ষড়যন্ত্রের মধ্যে তিনি ইনভলভ ছিলেন। তিনি চিৎকার করে বলতেন যে আমার কথা শুনলে আজকে দলের পরিণত হতো না। তিনি চিৎকার করে বলতেন আমার কথা যদি খালেদা জিয়া শুনতো তাহলে দল আজকে ক্ষমতাচ্যুত হতো না। এই যে কথাবার্তাগুলো তিনি বীর দর্পে বিভিন্ন সভা সমাবেশে তিনি বলে আসছেন। দেখুন, এই যে তিনি দল ভাঙার পরে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, জোট সরকারের বিরুদ্ধে, এগুলো ডকুমেন্টারি, এগুলো ভিডিও ফুটেজ আছে, পত্রপত্রিকা আছে। আজকের প্রেক্ষাপটে এসে তিনি বলেছেন তারেক রহমানকে তিনি সাহায্য করবেন। গত কয়েকদিন আগে যে আলোচনা সভায় তিনি বলেছেন তারেক রহমান সাহেবকে সহযোগিতা করবেন তার দলের পক্ষ থেকে। ভাই, আপনি তো এই যে বিএনপি ভাঙনের পিছনে বিএনপিকে আপনি যে সুতা ধরে টান দিয়ে খান করে ফেলার ঘোষণা দিয়েছেন, আজকের প্রেক্ষাপটে আপনি বলতেন যে সহযোগিতা করবেন। আপনি এই ঘোষণার মধ্য দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনি কখনো বলবেন মা ভালো হলে ছেলে ভালো হতো, আপনি কখনো বলতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য তিনি সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলেন না। তিনি অনেকটা জিয়াউর রহমানকে উৎসাহিত করেছেন, বাধ্য করেছেন, ধরে নিলাম এই কথা। কিন্তু এই কথাগুলোতে তিনি জিয়াউর রহমানের জীবদ্দশায় কখনো বলেননি। এনিওয়াই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে যে মর্যাদা দিয়েছেন, আজকে পর্যন্ত কর্নেল ওয়ালি সাহেব নামে ওয়ালি সাহেব ছাড়া অন্য কোনো শব্দ উচ্চারণ করার নাই। এবং তিনি যে কথাবার্তাগুলো ইতিপূর্বে বলেছেন, এই কথাবার্তাগুলো বলার পরে কথা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, তার বিরুদ্ধে বিবৃতি দেবে। সে কাজটি আমার নেত্রী বেগম খালেদা জিয়া করেননি, কিন্তু তিনি করেছেন। আজকে দেশ নেতা তারেক রহমানকে দেশ ছাড়তে হলো। দেশ নেতা তারেক রহমানকে আজকে মেরে ফেলার জন্য যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এবং 111 যে সৃষ্টি করার পিছনে অন্যতম কারিগর হিসেবে তিনি কাজ করেছেন। এই কথাগুলো বলা দরকার। এই কথাগুলো না বললে এটা ঠিক হবে না। তিনি ঘোষণা দিলেন যে মানে বিএনপি থাকবে না, বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে, আরো অনেক কথা বলেছেন। আচ্ছা, আমি যদি একটু ভিন্নভাবে বলি যে তো উনি কিন্তু জিয়া রহমানের নির্দেশে বা পাশে থেকে যুদ্ধ করেছেন এবং তিনি কিন্তু মুক্তিযুদ্ধের উপর পিএইচডি করেছেন এবং তিনি কিন্তু মানে জিয়া রহমান জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় তিনি মন্ত্রিত্ব থাকাকালীন কখনো বাংলাদেশের যে 30 লক্ষ শহীদদের বিষয় কখনো তিনি প্রশ্ন করে না এবং উচ্চবাক্য করে না। কিন্তু ইদানিং কিন্তু তিনি 30 লক্ষ শহীদের বিষয়ে কিন্তু তিনি বিভ্রান্তমূলক কথা বলছেন। তাহলে সেই একজন মুক্তিযোদ্ধা হিসেবে জিয়া রহমানের আদর্শের বাইরে গিয়ে কথা হচ্ছে না? মানে এটা কি তার এই মুহূর্তে বলা কি সঠিক যে তিনি একজন মুক্তিযোদ্ধার গবেষক হিসেবে তার যে পিএইচডি করেছেন, পিএইচডি গ্রন্থের মধ্যেও কিন্তু তিনি মুক্তিযোদ্ধার শহীদদের বিষয়ে কোনো ধরনের মানে বিতর্কমূলক কোনো শব্দ ব্যবহার করে নাই। কিন্তু আজকের প্রেক্ষাপটে তিনি জামাতের সাথে সুর মিলিয়ে এবং এই যে সাতকানিয়ার একটি অংশ তার নির্বাচনী এলাকা এবং তাদেরকে উৎসাহিত করার জন্য করা হচ্ছে। বিগত টাইমে জামাতের সাথে তার যে একটি বাঘে মহিষের যে একটি যুদ্ধের মতো ছিল সেটাকে শীতল করার জন্য। এবং আপনি চন্দনেশের রাজনীতিতে কিভাবে আগামী দেখছেন এবং আগামীতে আপনার চন্দনেশের অবস্থান কি হবে? 40 বছরের রাজনীতির প্রেক্ষাপটে আগামী চন্দনেশের নির্বাচনে আপনি এগিয়ে যাবেন কিনা, টোটাল কথাগুলো যদি আপনি দর্শকদের সাথে যদি উপস্থাপন করেন। দেখুন, বিষয়টা হলো যে অত্যন্ত পরিষ্কার। তিনি ব্যারিস্টার মাহবুব কবিরকে রাষ্ট্রদূত বানিয়ে পাঠিয়ে দিলেন। তিনি দলের কাজ করেছেন, দলের উপনির্বাচনে এমপি হয়েছেন, তাকে তো এই দল সর্বোচ্চ জায়গায় মূল্যায়ন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বারংবার ক্যাবিনেট মিনিস্টার করেছেন। তার নেতৃত্বে
দলের অধিকাংশ নেতা কর্মীরা আস্থাশীল ছিলেন। তিনি এই যে আস্থার জায়গাটা তিনি তো ধ্বংস করলেন, তিনি সে নষ্ট করে দিলেন। তিনি এই যে আজ থেকে ধরেন 111-এর পর যে কয়টা মিটিং হয়েছে, বিশেষ করে গাছবাড়িয়া কলেজের মাঠে, গাছবাড়িয়া হাই স্কুলের মাঠে এবং শহরে, ঢাকা শহরে এবং আপনার এই যে কি বলে যে চট্টগ্রাম শহরে বিভিন্ন মিটিং এ তিনি বলেছেন, জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করে করে অনেক কথা বলেছেন যে তাদের গর্দানা মোটা হয়েছে, তাদেরকে একটু ব্যবস্থা করো, শায়েস্তা করো। এখন তিনি কেন বলেন যে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী ছিলেন না, তিনি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেন না, জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তারা ভারতের বিরুদ্ধে ছিল, তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন না, ইত্যাদি ইত্যাদি কথাবার্তাগুলো তিনি এখন বলেন। কেন বলেন, কি কারণে বলেন, এটা তার কাছ থেকেই সম্ভবত জিজ্ঞাসা করলে ভালো হবে। আমার বক্তব্য হচ্ছে অত্যন্ত পরিষ্কার। তিনি সেই 1979 সাল থেকে শুরু করে আমরা যারা জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে কাজ করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে লালন করে, আমার যিনি সিনিয়র ছিলেন বিচারপতি আব্দুল সালাম মামুন, তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় 80-র দশকের ডাকসু নির্বাচনের পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন। কই আমি না হয় অযোগ্য অধম, তিনি তো বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় একজন বিচারপতি ছিলেন, মেধাবী মানুষ। কই থাকে তো কোন একটি যোগ্য জায়গায়, কোন একটি জায়গায় মূল্যায়ন করেছেন, এমন রেকর্ড তো নাই। বরঞ্চ তিনি বিচারপতি ছিলেন, তাকে স্থায়ী বিচারপতি হতে না দেওয়ার পিছনে আমার মনে হচ্ছে তার কোনো হাত রয়েছিল তৎকালীন সময়ে। শুধু আব্দুল সালাম মামুন নন, যে কর্নেল অলি সাহেব থেকে যে কর্নেল অলি হিসাবে, যে বিএনপির একজন নেতা হিসেবে বিএনপির পার্লামেন্ট মেম্বার নির্বাচিত করবার পিছনে যারা কাজ করেছেন, যে 6-7 বারের সে চেয়ারম্যান আহমদ শহীদ চেয়ারম্যান, সে আব্দুল মান্নান, মরহুম এম এ হামিদ সাহেব, আপনার অসংখ্য মানুষকে তিনি কি করেছেন, তিনি কারাগারে নিক্ষেপ করেছেন, মামলা দিয়েছেন এবং তার পরিবার পরিজনকে তারা হেনস্থা করেছেন। এমন কোন কর্মকাণ্ড নাই তিনি করেন নাই। আমার নিজের ভাইকে আমি হারিয়েছি, আমার ভাইয়ের হত্যার প্রতিবাদে তিনি মিটিং করেছেন, পরবর্তীতে আমার ভাইয়ের হত্যার বিচার আমি পাইনি। তিনি আমাকে মাঝে মধ্যে বলতেন, তুমি একটা আহমদ খলিল খান সাহেবের সাথে যোগাযোগ করো। তা আমি তো আহমদ খলিল খান সাহেবের কাছে যোগাযোগ করেছি তৎকালীন। আমার ভাইয়ের বিচার বা আমার ভাইয়ের যারা হত্যাকারী খুনি, তাদের বিরুদ্ধে যে সাক্ষী ছিল, সেই সাক্ষীগুলোকে সাক্ষী দিতে দেন নাই। তিনি তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে তার লেলিয়ে দেওয়া সেই বাহিনী আমার ভাইয়ের হত্যাকারী খুনিদেরকে কি করেছেন, আপনার আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। তার এই যে আজকে মনে করেন আমার ভাইয়ের যে বিচার না পাওয়া, এটা যে আমার জন্য কত ধরো বেদনাদায়ক। আমি আমার এই দীর্ঘ 16-17 বছরের যে রাজনীতিতে, আমি রাজনীতি এসেছি আজকে 45 বছরের কাছাকাছি। আমার জীবনে আমি কোনোদিন গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, শিক্ষাঙ্গনের শিক্ষা সামগ্রী সবকিছু মিলে আমি যে আন্দোলন সংগ্রাম করেছি, এটা করেছি জনগণের স্বার্থে, ছাত্র সমাজের স্বার্থে। নিজেকে কখনো বিলীন করে নেই, আপোষ করে নেই। একেবারে শেষ পর্যায়ে আপনি এই যে আগামী নির্বাচনকে সামনে রেখে আপনার চন্দনাইশ নিয়ে আপনার কি প্রত্যাশা আপনি করেন নির্বাচনের ক্ষেত্রে? আপনি একজন প্রার্থী হিসেবে আশা করেন কিনা? দেখেন, আমি 91 থেকে নমিনেশন চেয়ে আসছি। আমি বারংবার পার্লামেন্টারি বোর্ডে গিয়ে বলেছিলাম, আমি সেই 91-এ বলেছিলাম এবং সেকেন্ড টাইমেও বলেছিলাম যে পার্লামেন্টারি বোর্ডে, যে আমি বলেছিলাম যে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সাহেব তিনি শহীদের আদর্শকে বুকে লালন করেন না, ধারণ করেন না। আমি বলেছিলাম তিনি যদি লালন করে থাকেন, ধারণ করে থাকেন, তাহলে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এই নামে কেন সংগঠন হবে? সেদিন ডক্টর খন্দকার মোশাররফ সাহেব থেকে শুরু করে, ডক্টর মঈন খান থেকে শুরু করে অনেক নেতৃবৃন্দ সেদিন আমার এই বক্তব্যগুলো শুনেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি সেদিন বলেছিলাম যে তিনি যদি শহীদের আদর্শকে লালন করেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি যদি তিনি আস্থাশীল হয়ে থাকেন, তাহলে দেশ বিদেশে কর্ণললি বীর বিক্রম পরিষদ করবেন কেন? এখন এখন কথা হলো, যদি কর্ণললি সাহেবকে যদি বিএনপি এই সিটটা যদি ছেড়ে দেয়, আপনি বিএনপির পক্ষ থেকে এই সিটে নির্বাচন করবেন কিনা, বা মানে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ভাই, বিষয়টা হলো যে এই যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যেই জন্ম লগ্ন থেকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সে ছাত্র জীবন থেকে আজকে পর্যন্ত জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আসছি, আমার কি ভাই ইচ্ছা নাই দেশের জনগণের পাশে কিছু একটা করব, দেশের জনগণের শান্তির জন্য, দেশের জনগণের কল্যাণের জন্য, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রকে মজবুত করার জন্য, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য। মানুষ রাজনীতি করে কি জন্য? মানুষের কল্যাণের জন্য। তা আমার তো ইচ্ছা হলো আমি চন্দনা শাসনের সাতখানি অংশ সহ তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ থাকে? চন্দনের সাতকানিয়ার আসনে আমি নির্বাচন করবার জন্য মনোনয়ন চেয়েছি বারবার। হ্যাঁ, এক পর্যায়ে আমাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয় নেতৃবৃন্দরা বলেছেন, তোমার বয়স তো কম, আগামী দিনে তোমার মূল্যায়ন করা হবে। এই যে বেশি দিন দূরে না, আমি যখন উপজেলা নির্বাচন করতে গেলাম, উপজেলা নির্বাচন গ্যাজেট হয়ে গেল, আমার প্রতীক আনারস, আমি নির্বাচন করতে করতে আপনার গণসংযোগ করতে করতে মাত্র এক সপ্তাহ আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ফোন করে বললেন যে তুমি কর্নেল ওয়ালি সাহেবের প্রার্থীর পক্ষে কাজ করে সমর্থন করে তুমি তোমার মনোনয়ন প্রত্যাহার করে নাও। তা আমি গ্যাজেট হয়ে গেছে, মনোনয়ন প্রত্যাহার কিভাবে করি? ম্যাডামকে বললাম যে আমি যদি প্রত্যাহার করি, তাকে সমর্থন দিই, তাহলে দেশের জনগণ আমাকে ভুল বুঝবে, দেশের জনগণ আমাকে অন্যভাবে চিন্তা করবে। তখন আমাকে জিজ্ঞেস করলেন কি করা যায়। তখন আমি ম্যাডামকে বললাম যে কর্নেল ওয়ালি সাহেবকে নিয়ে আমি প্রেস কনফারেন্স করি, তারপর আমি প্রেস মিডিয়াকে জানাবো যে আপনার নির্দেশে আমি কর্নেল ওয়ালি সাহেবের প্রার্থীকে সমর্থন করছি। সেটাও তো আমি করেছি। তো এখানে তো শেষ নয়। এই যে ধরেন আজ থেকে ধরেন এই যে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকে পর্যন্ত চট্টগ্রামের শহরে বা দক্ষিণে দেখুন তো কোন একজন নেতা কর্মী উনি যে জাতীয়ভাবে প্রতিষ্ঠা করেছেন, পরবর্তীতে এই দলের নেতৃত্ব দেবেন, এমন কোনো দৃষ্টান্ত তার নেই। একেবারে শেষ পর্যায়ে আপনি জানেন এই মাসটি ঐতিহাসিক মাস। আপনি এই যে 1987 সালে 10 নভেম্বর যে নূর হোসেন রাজপথে হত্যা হয়েছিল এবং স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, সেই স্লোগান গায়ে লিখে ওই আন্দোলনেও আপনি নেতৃত্ব দিয়েছিলেন। আপনার নেতৃত্বে আমরাও কাজ করেছি। এবং এই মাসের নূর হোসেনের যে ভূমিকার কথা, আরেকটি হলো উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং প্রখ্যাত রাজনীতিবিদ, মানে গণতন্ত্রের মানসপুত্র বলা যায়, যে মৌলানা ভাসানীর কিন্তু এই মাসে মৃত্যু দিবস গিয়েছে। এবং এই মৌলানা ভাসানীর আদর্শে কিন্তু জিয়া রহমান এগিয়ে গিয়েছিলেন এবং জিয়া রহমানের বিএনপি গঠনের ক্ষেত্রে মৌলানা ভাসানীর দলের অধিকাংশ নেতারাই কিন্তু এগিয়ে এসেছেন। আজকে ধানুষ শিশু কিন্তু ওনার ওখান থেকে পাওয়া। এই মৌলানা ভাসানীকে মূল্যায়ন কিভাবে করেন? এবং যে স্বৈরাচার বিরোধী এরশাদের আন্দোলনে যে আমার নুর হোসেন যে মৃত্যু হয়েছে, আপনি তখন পুলিশের কিন্তু পিটুনি খেয়েছিলেন, রাইফেলের পিটুনি খেয়েছিলেন, সেই বিষয়ে যদি অল্প কথার মধ্যে যদি আপনি শ্রদ্ধার সাথে মূল্যায়ন করেন। দেখুন, সেদিন হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের যে আন্দোলন সংগ্রামকে একেবারে সর্বশেষ ত্বরান্বিত করেছিলেন শহীদ নূর হোসেনের রক্ত, শহীদ ডাক্তার মিলনের রক্তের দেওয়ার মধ্য দিয়ে। আর আপনার মৌলানা ভাসানী সাহেব ছিলেন আমাদের এই উপমহাদেশের একজন গণতন্ত্র, ভোটাধিকার, দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের একটা ইনস্টিটিউট। এই মানুষটাকে দেশের জনগণ বা দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আসছেন তারা খুব একটা বেশি সম্মান মর্যাদা দিয়েছেন আমার মনে হয় না। শহীদ নূর হোসেনকে আজকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি এবং আপনার এই যে শহীদ ডাক্তার মিলনের আত্মার মাগফিরাত কামনা করি, শ্রদ্ধাভরে স্মরণ করি। আসলে বিষয়টা হলো কি, দেশ জাতিকে যারা বেশি ত্যাগ তিতিক্ষা করেছেন তাদের অবমূল্যায়নের ইতিহাস বুড়ি বুড়ি রয়ে গেছে। যাই হোক, একেবারে শেষ পর্যায়ে আপনি দুইটা জিনিস ঐতিহাসিকভাবে করেছেন। শেষ পর্যায়ে বিগত সরকারের সময় আমাদের আজকের যে প্রধান উপদেষ্টা এবং আমাদের নোবেলজয়ী চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর ইউনূস স্যারের পক্ষে আপনি একটি মামলা করেছিলেন। আর একটি হলো ওনাকে যখন হেনস্থা করা হচ্ছে, উনি যখন বিভিন্ন সংকটের মুখোমুখি। আরেকটা হলো আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের পক্ষে আপনি একটি মামলা করেছিলেন, যেটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং আপনি মানবাধিকার একজন নেতা হিসেবে আপনি রাজনৈতিক
রাজনীতিবিদ, আপনি একসময় ছাত্র নেতা ছিলেন, এখনো রাজনীতিবিদ, কিন্তু আপনি তার চেয়ে এখন বড় পরিচয়, আপনি একজন মানবাধিকারের নেতা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনি এই দুইটা বিষয়কে অল্পের মধ্যে যদি মূল্যায়ন করেন, আপনি কোন প্রেক্ষাপটে এই কাজটা করেছেন? জি, বিষয়টা হলো যে গণতন্ত্র, আইনের সুশাসন, ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে ত্বরান্বিত করবার জন্য আপনার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কখনো সচিবালয় ছুটে যাচ্ছেন, কখনো প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী হাসিনার কাছে ছুটে যাচ্ছেন, কখনো বিরোধী দলের নেতৃবৃন্দের কাছে ছুটে যাচ্ছেন যে কিভাবে একটি সমঝোতা করা যায়, দেশে শান্তি প্রতিষ্ঠা করা যায়, দেশের সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনকে শান্তিপূর্ণ রাখার জন্য তিনি বারংবার চেষ্টা করছিলেন। ওই সময় শেখ হাসিনা সহ তার মন্ত্রী এমপিরা তার বিরুদ্ধে আচরণ করে বললেন যে রাধাকাশ, তোমাকে জবাই করে খাওয়ানো হবে, তুমি বিএনপি জামাতের তুমি হলা গডফাদার, ইত্যাদি ইত্যাদি তাকে বিশেষণ দিয়ে তাকে উপস্থাপন করা হয়েছে। তা আমি তখন মনে করলাম যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রাষ্ট্রকে শতকরা 28% অর্থনীতি নিয়ে আমেরিকা আমাদেরকে উন্নয়নের কর্মকাণ্ডে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছেন। তো এখন যদি আমেরিকার রাষ্ট্রদূত যদি বাংলাদেশের আপনার নিরাপদ বোধ না করেন, তার যে জীবনটা যদি শান্তিপূর্ণভাবে তিনি বসবাস করতে না পারেন, তাহলে অপরাপর রাষ্ট্রদূত গুলো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে বসবাস থাকবে। সেজন্য আমি তার পক্ষে মামলা করেছি। ঢাকা জাজ কোর্টে 2টা, চট্টগ্রামে করেছি 1টা। সাথে আমি আমাদের এই আজকের যিনি বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্টের যিনি প্রধান, এই চট্টগ্রামের কৃতি সন্তান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী সহ পার্লামেন্টে চিৎকার করে তারা বলেছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড তিনি পদ্মা ব্রিজের জন্য বন্ধ করেছিলেন, ইত্যাদি ইত্যাদি অভিযোগ করে তিনি দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যায়িত করে তিনি তাকে বিভিন্ন সময় হুমকি দামকি, এমনকি তিনি যখন মামলায় হাজিরে দেওয়ার জন্য জাজ কোর্টে যেতেন অথবা হাইকোর্টে যেতেন, তখন লিফট বন্ধ করে তাকে সিঁড়িতে উঠানো হতো। তারপর আবার পার্লামেন্টে ডিক্লেয়ার করে যে পদ্মা ব্রিজ থেকে তাকে ফেলে দিয়ে চুপানো হবে 2 টাইম। তখন আমি চিন্তা করলাম যে আমি যেহেতু আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সবেমাত্র আজ থেকে 3 বছর আগে আমি নিয়োগপ্রাপ্ত হইলাম জাতিসংঘের আন্ডারে, তখন আমি চিন্তা করলাম যে এই 2টা মানুষের পক্ষে তাদের নিরাপত্তা, তাদের অধিকার তারা বঞ্চিত হচ্ছে, মানবাধিকার থেকে লঙ্ঘিত হচ্ছে। সেই জন্য আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে মামলা করেছিলাম। মামলা করে তাদের নিরাপত্তার দাবি জানিয়েছিলাম। এটা আমার আসলে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। একজন বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সেই রিকশাওয়ালা হোক, সে দেশের সর্বোচ্চ ব্যক্তি হোক, সে যখন তার সাংবিধানিক অধিকার থেকে আপনার বঞ্চিত হয়ে যায়, তখন এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কাজই হচ্ছে তার পক্ষে অধিকার। একেবারে শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানের আপনি দর্শকদেরকে বিদায় নেবেন এবং এই যে একটা মেসেজ দিয়ে বর্তমান প্রেক্ষাপট, বিগত সময় এবং আগামী নির্বাচনকে স্বাগত জানিয়ে আপনার যদি কোনো মেসেজ থাকে একেবারে অল্প কথার মধ্যে। দেখুন, আমি তো আমার সমসাময়িক বন্ধুরা সবাই ইতিপূর্বে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আগামী দিনেও হচ্ছে এরকম আভাস পাচ্ছি যে তারা মনোনয়ন পেয়েছেন। তো আমার মতো আমি 80 দশকের সেই স্কুল জীবন থেকে শুরু করে আমি সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ পরিষদের সদস্য হিসাবে আমি কাজ করেছি। আমি গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ভোটাধিকারের জন্য আমি এই যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি আমার মায়ের কবরে 2 মুঠো মাটি দিতে পারি নাই, আমার ভাইকে হারিয়েছে, ভাইয়ের হত্যার বিচার পাইনি। তো আমি আমার এত বিসর্জন, এত ত্যাগ, জনগণের জন্য আমি আন্দোলন সংগ্রাম করেছি, গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। তো সুতরাং এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে যে আমার দলের পক্ষ থেকে এই যে চট্টগ্রাম 14 আসন স্থগিত রেখেছেন, কার জন্য স্থগিত রেখেছেন শুনতে পাচ্ছি এটা নাকি জোটগত কারণে কর্নেল ওয়ালি সাহেবকে দিবেন বা তার সন্তানকে দিবেন। আরে ভাই, আপনি হবেন এমপি, আপনি হবেন মন্ত্রী, আপনার ছেলে হবেন এমপি, আপনার স্ত্রী হবেন এমপি। তো আমরা যারা এই দলকে বুকে ধারণ করে জীবন উৎসর্গ করলাম, কি আমাদের কোনো মূল্যায়নের জায়গাটা কেন সংকুচিত হবে? মূল্যায়নের জায়গাটা কেন অবহেলিত হবে?
আর সেজন্য আমি চাই আমার এই জীবনে ধরেন রাজনীতির এই দীর্ঘ প্রেক্ষাপটে এখন আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি নির্বাচন করব এবং নির্বাচন করে দেশের মানুষের কল্যাণে কাজ করব। এটা হলো আমার চিন্তা চেতনা। এখন যদি এই মনোনয়ন যদি এই জায়গায় যদি ওনাকে যদি মনোনয়ন দেওয়া হয় বা ওনার দলকে যদি দেওয়া হয় তাহলে কি করব? তাহলে নিজের জীবন আত্মহুতি দেওয়া ছাড়া আর কিছু নাই। আর কিছু অনুষ্ঠানে আপনি বিদায়, আজকের অনুষ্ঠানের সম্পর্কে মূল্যায়ন করে একেবারে লাস্টে আপনি দর্শকদের থেকে আপনি যদি বিদায় নেন। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন আমার বক্তব্য, ইতিপূর্বে আমি যে কথাবার্তাগুলো বলেছি, কর্নেল ওয়ালি আহমেদ সাহেবের মতো ব্যক্তির কখনো কখনো আমার বক্তৃতা, আমার কথাগুলো তার বিরুদ্ধে গেছে বা যাচ্ছে, এটা স্বাভাবিক যাবে। উনি দলের কাছ থেকে তিনি 30টি বছর 35টি বছর তিনি মধু খেয়েছেন, মধু আহরণ করেছেন। আর যখন তাকে মন্ত্রী করা হলো না তখন তিনি দলের বিরুদ্ধে গিয়ে তিনি অবস্থান নিয়েছেন, 111-কে স্বাগত জানিয়েছেন। আমার নেতা তারেক রহমানের যে কোমর ভেঙে দিয়েছেন তার ষড়যন্ত্রের মধ্যে তিনি ছিলেন। তো তাকে কেন নমিনেশন দেওয়া হবে? কি কারণে দেওয়া হবে? কি জন্য দেওয়া হবে? যিনি বলেছিলেন যে চন্দনেশের মাটিতে বিএনপির কবর রচনা করা হলো, তিনি যদি এখন আবার এই আপনার চন্দনেশের মাটি, সাতকানিয়ার মাটিতে গিয়ে ইলেকশন করেন, নমিনেশন দেন দল যদি, তাহলে তো এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত। আমি আশা করব যে এই সিদ্ধান্ত থেকে আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আমার নেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশা করি ফিরে আমাদের এই বিএনপির যে জাতীয়তাবাদী দলের যে নেতা কর্মীরা আছে, আপনি যে কোনো একজন কর্মীকে আপনি মনোনয়ন দেন তারা শেষের পক্ষে, তাহলে আমি মনে করবো যে রাজনীতি সফল হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত যে আমাদের এম রাজুর কিন্তু কথা শুনেছেন। আমি প্রথমে শুরুতে বলেছি যে এম রাজু আমার নেতা ছিলেন। আজকের কিন্তু আলোচনা ধরতে গেলে গুরু শিষ্যের মধ্যেই, ওনার অধীনে কিন্তু আমি রাজপথে আন্দোলন করেছি, ওনার অধীনে আমি বাংলাদেশ ছাত্র দলের চট্টগ্রাম মহানগরের কিন্তু আমি সাধারণ সম্পাদক ছিলাম, তিনি একসময় সভাপতি ছিলেন, ওখান থেকে চলে গেছেন। আমি রাজনৈতিক আলোচনা বা আমার প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য আজকের আলোচনা নয়। আমার 90-এর পরে বা এর পরবর্তীতে রাজনীতির অংশগ্রহণের বিষয়টি আমি কমপ্লিটলি ভিন্ন ছিল, এবং আলোচনার প্রেক্ষাপটে আলোচনা করা এবং লেখালেখির জগতের, এবং উনিও আমার কিন্তু আমি ওনাকে অনুসরণ করতাম। তো যাই হোক, আমি আজকে এম রাজুর বিষয় এবং এই যে কথা বলার জন্য আমার স্টুডিওতে আমি ওনাকে আমন্ত্রণ জানিয়ে যেহেতু এনে যেহেতু দর্শকদের উদ্দেশ্যে ওনার কিছু কথা শোনালাম। আমি মনে করি তার কাছ থেকে আরও অনেক কথা শোনা রয়েছে। তেনার এই যে 40-45 বছরের রাজনৈতিক জীবন, ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলনে যে রাজপথে তার ভূমিকা এবং যে পুলিশের পিছনে, পরবর্তীতে আরও অসংখ্যবার তিনি কিন্তু বিভিন্ন এই আন্দোলনের মুখোমুখি হয়েছেন। আজকে যে উনি দুঃখ এবং প্রাণান্তের মনে যিনি যে কথা বলেছেন, যিনি কর্নেল ওলিকে শ্রদ্ধা এবং স্মরণ করে তিনি বলেছেন, চন্দনেশ থেকে আজকে যেই কর্নেল ওলি সাহেব বিএনপি পতনের, বিএনপিকে ধ্বংস করার জন্য যিনি যে কর্মসূচি দিয়েছিলেন, সেই কর্মসূচি আজকে অত্যন্ত দুঃখজনক। আজকে তারেক জিয়াকে উনি ধ্বংস করার এবং মাইনাস করার যে ষড়যন্ত্র করেছিলেন, খালেদা জিয়াকে মাইনাস করার তিনি কিন্তু অনেক কথা অকপটে বলে ফেলেছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে এবং কোনো অলি সাহেব যে আবারও বিএনপির ছত্রছায়ায় এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা করছেন, তার জন্য তিনি ঘোরতর বিরোধিতা করেছেন। এম রাজুর যে অনাঢ্য রাজনৈতিক জীবন এবং সামাজিক জীবন, এর পাশাপাশি উনি একজন মানবাধিকারের নেতা হিসেবে তিনি এখন এই যে আন্তর্জাতিক পর্যায়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন, এবং তিনি রাষ্ট্রটির পরিচয়ের পাশাপাশি তিনি মানুষের অধিকারের কথা বলেছেন। অধিকারের কথা বলতে গিয়ে বিগত সময় ডক্টর ইউনূসের পক্ষে কথা বলেছেন, আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাউসের পক্ষেও তিনি কথা বলেছেন এবং আদালতে মামলাও করেছেন। তিনি বিগত সময়ে অসংখ্য ওনার এই যে বিপদের সম্মুখীন হয়েছেন এবং প্রতিকূলতার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, এখনো করে যাচ্ছেন। আগামীতে যেন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেই আশা ব্যক্ত করে তিনি এগিয়ে যাচ্ছেন। বিগত সময়ের অনেক কাহিনী ওনার কাছ থেকে শোনা রয়েছে।
হয়তো আজকে সময় স্বল্পতার কারণে ওনার কাছ থেকে শোনার থাকলেও কিন্তু আমি হয়তো সময় দিতে পারছি না, এবং ওনার কাছ থেকে আরও কথা শোনার জন্য আমরা আগামীতে ওনাকে স্টুডিওতে আনবো। আজকে আমি পরিশেষে বলবো, উনি কিন্তু দুঃখ এবং অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে তিনি বলেছেন ওনার ভাইয়ের হত্যার বিচার তিনি পায়নি। আমি আশা করব আজকের এই আলোচনা থেকে এবং এই স্টোরির মধ্যে থেকে আগামীতে যে সরকার আসুক না কেন, এবং এই সরকার কাছেও আমি অনুরোধ জানাবো ওনার ভাইয়ের হত্যার যেন বিচারটা যথাযথভাবে হয়। আমি পরিশেষে বলবো, ওনাদের মতো এমাসেম রাজুদের মতো এবং তৃণমূল পর্যায়ে থেকে উঠে আসা এবং স্বপ্নের পুরুষদেরকে যদি আগামী রাষ্ট্রদের পুত্র হিসেবে যদি প্রতিষ্ঠা করা না যায়, তাহলে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব সৃষ্টি হবে না। এবং আগামী পার্লামেন্টে এই ধরনের তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা ওনার বক্তব্য থেকে বুঝতে পেরেছি যে অত্যন্ত সময় উপযোগী প্রস্তাব। এবং আমি পরিশেষে বলবো যে এই মাসে নুর হোসেনকে আমরা একসময় আমিও রাজপথে ওনার সাথে আন্দোলন করেছি। 1987 সালে 10 নভেম্বর নুর হোসেন যখন রাজপথে তিনি পুলিশের গুলিতে যেত এরশাদের নির্দেশে তখন তিনি নিহত হয়েছিলেন, তখন আমরা কাজ করেছি, তুমুল আন্দোলন করেছি। পরবর্তীতে অনেক কাহিনী রয়েছে, এবং আজকে আরও একটি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের উপমহাদেশের রাজনীতির এবং রাজপুত্র বলা যায় এবং গণতন্ত্রের মানুষপুত্র বলা যায়, যিনি একজন মাওলানা হওয়ার পরও যিনি অসাম্প্রদায়িক ছিলেন এবং অসংখ্য রাজনৈতিক শিষ্য তিনি কিন্তু জন্ম দিয়েছেন, যার কারণে ওনার ইতিহাস আজীবন এই জাতি স্মরণ করবে। মাওলানা ভাসানী, ওনার মৃত্যু দিবস যাচ্ছে মাত্র কয়দিন আগেই। ওনাকে নিয়েও আমি কিন্তু অসংখ্যবার টেলিভিশনে, বিশেষ করে বাংলা টিভিতে আমি মাওলানা ভাসানীর উপর কিন্তু টক শো করেছি, অসংখ্যবার করেছি। মাওলানা ভাসানী অনুসারী পরিষদের নেতারা এসেছিলেন, আমাদের এই যে বাবলু ভাই এসেছেন, আমাদের মাইনুদ্দিন খানদের শওকত ভাই এসেছেন, অনেকের সাথে আমি মাওলানা ভাসানীকে নিয়ে আলোচনা করেছি। যাই হোক, আজকে আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালির ইতিহাসে এবং এই যে গণতন্ত্রের জন্য, দেশ স্বাধীনের জন্য, বাংলা ভাষাকে আমাদেরকে মায়ের ভাষা করার জন্য যিনি অবদান রেখেছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি ছিলেন এবং ন্যাশনাল আওয়ামী ন্যাপের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, এবং তাকে আমি সম্মান সাথে শ্রদ্ধা করছি। এবং আজকের এই আলোচনা এখানে শেষ করছি। এখানে শেষ বলতে শেষ নয়, আগামীতে আরও আলোচনা নিয়ে আমি কথা টিভির কথা থেকে এবং সাদা কালো মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, বিশেষ করে সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউসে আমাদের আরও অসংখ্য পত্রিকা সংযুক্ত হয়েছে, বিশেষ করে আমাদের চট্টলচিত্র, আমাদের যে চট্টগ্রামের কৃতি সন্তান একজন সাংবাদিক মিজানুর রহমানের এই যে আমাদের চট্টগ্রাম এবং আমাদের বাংলা, পাশাপাশি আমাদের সময়ের আলো সহ অসংখ্য পত্রিকা এবং অসংখ্য অনলাইন আমরা সম্পৃক্ত করেছি এবং সংযুক্ত করেছি সাদা কালো মাল্টিমিডিয়ার মাধ্যমে। আমরা এগিয়ে যাচ্ছি। সাদা কালো মাল্টিমিডিয়া নিউজ হাউস, আমরা যেখানে অসঙ্গতি দেখা যাবে, যেখানে অন্যায় দেখা যাবে, সেখানে আমরা এগিয়ে যাব।